বিরতির পর আবার ফিরে এলাম আমরা সংবাদপত্র পর্যালোচনায়। যেহেতু আজকে প্রথম আমাদের এই অনুষ্ঠান, এই জন্য আমাদের কথা বারবার বলতে হচ্ছে। শুধু বাংলা টেলিভিশন এনটিভি ইউরোপের উদ্যোগে আজকের এই আয়োজন হোল্ড দ্য ফ্রন্ট পেজ, যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলো নিয়ে পর্যালোচনা। এখানে বেশিরভাগ সংবাদপত্র বাংলা, সাপ্তাহিকী আছে, অনলাইন দৈনিক আছে, মাসিক, পাক্ষিক। লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে সংবাদপত্র প্রকাশিত হয়। এখন ইউরোপের কোনো কোনো দেশ থেকেও আজকাল পাক্ষিক বা সাময়িকী বেরোচ্ছে, ফ্রান্স, ইতালি, পর্তুগাল ইত্যাদি দেশে। এনটিভি ইউরোপের আয়োজনে আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই সময়ে আপনাদের সামনে হাজির হতে সংবাদপত্রগুলো নিয়ে, এবং এর প্রধান শিরোনামগুলো তুলে ধরবার চেষ্টা করব। একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, সমাজপতি, ব্যবসায়ী কিংবা সচেতন মানুষের প্রতিনিধি এখানে থাকবেন। তারা পর্যালোচনা করবেন আমাদের ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম টিপাই মুখবাদ নিয়ে। ডক্টর হাসনাত, আপনি বলছিলেন এর সমস্যাগুলো এবং আপনারা কি করছেন। আমি আপনার নিউজ হেডলাইন্সে চলে যাই, যেটা এসছে গত সপ্তাহে। সেটা হলো ইউরোপিয়ান পার্লামেন্টে এই টিপাই নিয়ে আলোচনা হয়েছে। এটা হলো পার্লামেন্টের হেডলাইন হলো ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশনে টিপাইমুখ বাদ ইস্যু উত্থাপিত। আসলে ব্যাপারটা এই জন্য বলছিলাম যে এইভাবে ধাপে ধাপে 10 বছর আগের সংগ্রাম, এইবার যখন গত বছর যখন হঠাৎ করে আমরা শুনলাম যে এটা বানানোর জন্য ইন্ডিয়া কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, তারপর থেকেও যেভাবে সারা ইউরোপ জুড়ে এর প্রতিবাদ হলো, তারই প্রেক্ষিতে এবং সিগনেচার ক্যাম্পেইন ইত্যাদি, তারপরে ভাবা হলো যে তাহলে আমরা যখন 1 লক্ষ সিগনেচার, 1 লক্ষ ব্রিটিশ বাংলাদেশিরা ওয়ারিড হলেই এটা পার্লামেন্টে উঠবে, সেই প্রক্রিয়াও চালু হলো। কিন্তু দেখা গেল যে সেটাও এক প্রক্রিয়ায় এসে থেমে গেল ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে। তো আমি সেগুলোতে না যেয়ে শুধু আপনার ইউরোপিয়ান পার্লামেন্টের ব্যাপারে ফেরত আসতে চাচ্ছি যে এর প্রেক্ষিতে 5ই মার্চ কিন্তু আমরা নই, বার্মিংহামের এমপিরা তারা নিজেরা চেষ্টা করে, আমরা গিয়েছিলাম তাদের দাওয়াতে, আমি বক্তব্য রেখেছিলাম, পেশ করেছিলাম, বক্তব্য তো না, আমাদের কথাগুলো বলেছিলাম, এবং তারা পরের দিনই এখানে এসে 5 মার্চ সকালে একটা মোশন পাস করেছিলেন। সম্ভবত 14 জন এমপি তারা এটাকে স্পন্সর করেছেন, এবং আমি পড়ে শোনাবো এটা পরে। কিন্তু আমি দ্রুত আসতে চাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারটা, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা শিরোনাম আমরা পড়েছি এই পত্রপত্রিকায়। ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে কাজ করে, ওদের একটা সাউথ এশিয়া ডেস্ক আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট, ওরা সাহায্য সহযোগিতা করে। ওদের আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস বলে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, বলছিল যে অ্যাকচুয়ালি সেশনটা হলো ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড দি ওয়ারিজ, গ্লোবাল ওয়ারিজ। তো আমি তাদেরকে বলছিলাম তো ফোকাস কী হবে, বললে যে এটা সাউথ এশিয়ান ফোকাস। সো আই ওয়াজ ভেরি এনকারেজড, কারণ সাউথ এশিয়া বলতে তো টিপাই মুখ তো ডেফিনেটলি। সো আই অ্যাকসেপ্টেড ইট, অ্যান্ড ইট ওয়াজ 19th of June। আমি ওখানে গিয়েছিলাম বিকেলবেলা, এবং ইস্যুটা হলো আই ওয়াজ দি কি নোট স্পিকার। কিন্তু ভাই, আপনার এই কথাটা যাওয়ার আগে আমি একটু পিছনে আপনাকে নিয়ে যাই। কারণ হলো আমাদের সমস্যাগুলো আমাদের জাতিগতভাবে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ কেন আগে বুঝতেছে না এই জিনিসটাতে। আপনার হয়তো মনে আছে আমি 1991 সালে এই বিষয়টা প্রথম আমি আবিষ্কার করি, 10 বছর আগে। তো আমি হাসনাত ভাই, আমি যখন এই নিউজটা প্রথমে আসলে খোয়াই নামে একটা পত্রিকা ভারত থেকে, ওই থেকে বেরোয়, খোয়াই অঞ্চল থেকে, মুসলিম সাহিত্য সংসদে আসে। ওইখানে ভিতরের পাতায় ছোট একটা নিউজ দেখলাম। নিউজটা ছিল এরকম যে বুড়ো ছাত্র আন্দোলন নামে একটা স্থানীয় সংগঠন আছে, তারা পার্লামেন্টের একটা বিবৃতির উপর প্রতিবাদ করেছে, এবং তাতে বলছে যে এই ধরনের কোনো কর্মসূচি যদি নেওয়া হয় তাহলে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হবে। তখনই আমার চোখে বাজলো, যদি স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা তো এরও নিচে। তখন আমরা একটা রিপোর্ট করলাম, সংবাদপত্র এটাকে বেশি গুরুত্বের সাথে নিতে পারলো না। আস্তে আস্তে করে আমরা গণসংযোগ করতে শুরু করলাম।
তখন 1992 সালে তুরস্কের ইস্তাম্বুলে জাপান ভিত্তিক একটা সংগঠন আছে, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফাউন্ডেশন, GIF যেটাকে বলা হয়, সেখানে বাংলাদেশের প্রতিনিধিরা এই বিষয়টা উত্থাপন করলেন। এবং তখন উত্থাপন করার কারণে ভারতের এই প্রকল্পে আন্তর্জাতিক সংস্থা যে সাহায্য দেওয়ার কথা ছিল, এই সাহায্য দেওয়াটা আপাতত স্থগিত হলো। এরপর আমাদের সরকার এটাকে গুরুত্ব দিতে পারলো না। আপনার মনে হচ্ছে হয়তো 1995 সালে আমরা সিলেটে তখনকার সর্বদলীয় নেতৃবৃন্দ, দেওয়ান ফরিদ গাজী ছিলেন, আপনার খন্দকার মালিক ছিলেন, তারপরে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, স্থানীয় বুদ্ধিজীবী, এমনকি তখনকার সময় মেডিকেলের আপনার প্রধান যিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, তিনিও বলেছেন যে সিলেট যদি না বাঁচে, দেশ যদি না বাঁচে, চাকরি দিয়ে কি হবে। তারা স্বাক্ষর করেছিলেন। সিলেট কাউন্সিলের ইউকের চেয়ারম্যান, হ্যাঁ, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট এখানে এসেছিলেন, তার কাছেও আমরা গ্রোগনার হোটেলে। তারপরে এই যে শুরু হলে, তারপরে প্রবাসীরা আপনারা শুরু করলেন। আজকে ধরেন মোটামুটি যে ক্ষতিকর দিকগুলো, কি কি ক্ষতি হতে পারে, এই দিকগুলো চলে আসছে। এরপর আপনার হয়তো মনে আছে যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামে যুক্তরাজ্যে একবার আন্দোলন শুরু হলো। জনাব শামসুল আলম চৌধুরী, ডক্টর এম এ মালিক, BBC সিরাজুর রহমান, নাট্যকার জাফরি জুবায়েদ, আমিও ছিলাম, এবং আহমেদ সাগির নামে একজন ছিলেন। আমরা অনুষ্ঠান করেছিলাম। তারপরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল বেশ সিরিয়াসলি বিষয়টাকে নিল এবং ব্যাপক প্রচার শুরু হয়। আপনি আপনার নেতৃত্বে বিভিন্ন টাইটেলে জাস্টিস, তারপরে আপনার অন্যান্য সংগঠনের নামে কাজ করছেন, কিন্তু সরকার তো আমাদের কথা শুনছে না। একেবারে শুনছে না বললে ভুল হবে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা এই সামগ্রিকভাবে বিলেতে চেষ্টা করছি। ওই সময় আপনি বলছেন 10 বছর আগে সিলেটে যাওয়া হলেও সিলেটের লোক বলতেন যে আপনারা লন্ডনে বসে এটা নিয়ে হইচই করছেন, আমরা তো কিছু দেখি না। কিন্তু জিনিসটা সাচ এ রিয়েলিটি যে অনেকে এখন আমাকে প্রশ্ন করেন যে আপনি বিভিন্ন জায়গায় যান, বলেন তো ভারত বড় শক্তি, বড় মার্কেট, এবং আজকালকার পাশ্চাত্য জগৎ চলে তার মার্কেট অনুযায়ী। তারা জানে অন্যায় হচ্ছে, কিন্তু সেরকম কি কোনো কাজ হবে? আমাদের একটাই বক্তব্য, আমি এটা আপনাকে বলি, এটা মোটো হওয়া উচিত। দেয়ার মে বি টাইমস ওয়েন উই আর পাওয়ারলেস টু প্রিভেন্ট ইনজাস্টিস, বাট there must never be a time when we fail to protest. অন্যায় দেখলে প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে এবার আসি। আপনি বলছেন যে শুনছে না, শুনছে। আমরা বিলেতে 1 লক্ষ সিগনেচার জোগাড় করতে পারিনি, হয়তো এটা আমাদের ব্যর্থতা, কারণ বাংলাদেশের ডিভিশন আমাদেরকে এইখানে সহজে ডিভাইড করে ফেলে। কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যখন আপনি স্ট্যাটিস্টিক্স প্রডিউস করেন, রিসার্চ পেপার প্রডিউস করেন এবং বলেন যে ওই এলাকাতে এই কদিন আগের ঘটনা, সিচুয়ান প্রভিন্সে একটা বড় ভূমিকম্প হয়েছিল এবং তাতে ভূমিকম্প হওয়ার সঙ্গেই জিপিংপু নামে বাঁধটা কালপ্রিট, ওটা ভেঙে পড়াতে 68,000 লোক তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছিলেন, 11 মিলিয়ন ভেসে গিয়েছিলেন। এবং ওই জলাধারটায় মাত্র 1.5 বিলিয়ন কিউবিক মিটার, বিলিয়ন টন অফ ওয়াটার থাকতো। টিপাই মুখে তার 13 গুণ, 15.5 বিলিয়ন টন পানি ধরবে। ওটা ফাটলে সিলেটের লোক 10 মিলিয়ন লোক ভেসে যাবে। এগুলো হলো স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলছি। আমি একটা জিনিস বলি আপনাকে, আমরা যখন নিউজটা প্রথম করি তখন আমরা কিন্তু ঘাটাঘাটি করে যে খবরগুলো পেয়েছিলাম, যেমন 1944 সালে যুক্তরাষ্ট্র মেক্সিকোকে বঞ্চিত করে কলোরাদো নদীর পানি ব্যবহারের পথ একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেছিল। মেক্সিকো এর প্রতিবাদ করেছে, 29 বছর তারা লড়াই করেছে। শেষ পর্যন্ত মেক্সিকো বিজয়ের পর যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হয়েছে কোটি কোটি ডলার। এই কথাগুলো আমরা তখন বলেছি। আমরা তখন বিভিন্ন রিসার্চারদের কাছ থেকে এই জিনিসগুলো, তথ্যগুলো পাঠিয়ে গবেষণা করে যে এগুলো নিয়ে এসেছিলাম। আমরা কয়েকটা পয়েন্ট আউট করেছিলাম যে এই বাঁধ হওয়ার কারণে লবণাক্ততা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, ফসলের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে, প্রতি বছর স্বাভাবিক বন্যা না হলে দেশের গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাবে, নদী ভরাট প্রক্রিয়ায় বৃদ্ধি পাবে, ফ্লাশ ফ্লাড, ধ্বংস হয়ে যাবে উপকূলীয় পরিবেশ, লবণাক্ততা বৃদ্ধির ফলে স্বাস্থ্যগতভাবে মানুষের কিডনি ও হাই প্রেশার রোগ বৃদ্ধি পাবে, মরুকরণ প্রক্রিয়া শুরু হবে, খাবার পানিতে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাবে। এরকম অনেক কথাবার্তাগুলো বলেছিলাম। কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, যেখানে এটা বাঁচা মরার প্রশ্ন জড়িত, এখানে দলের প্রশ্ন না, গোষ্ঠীর প্রশ্ন না, জাতির বাঁচা মরার প্রশ্ন জড়িত, যেখানে দেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত, সেখানে আমাদের বুদ্ধিজীবীরা সেভাবে সরব নয় কেন, মানে নীরব কেন? আপনাকে বলছি,
বাংলাদেশে তো এখন এমন অবস্থা যে ভালো কথা বললেও ভালো লোক পাওয়া যায় না। আই ডোন্ট নো, এই জন্য আমরা দেশটা স্বাধীন করিনি। আমরা যখন স্বাধীন করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যেখানে আমাদের ছেলেমেয়েরা মাথা উঁচু। আমাদের সময় কমে আসছে, আমি খুব সংক্ষেপে বলছি। কনক্লুশনটা দেওয়ার আগে একটা মিনিট ওনাকে বলি, এই বিষয়ে আপনি বলেন তো কি করা উচিত আমাদের? আসলে এই বিষয়টি নিয়ে আমরা যেভাবে একটু আগে যে বলছিলেন ডক্টর হাসনাত, আমরা এই বিষয়টা দলীয়ভাবে চিন্তা করলে হবে না, যেটা আমাদের দেশের সবার সমস্যা হবে। এখন আমরা যদি মনে করি এই বিষয়টা এখন যদি কথা বলি তো এই জিনিসটা বর্তমান সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু আসলে সরকারের সময় বিষয় না, বিষয়টা শুরু হয়েছে অনেক আগে শুরু হয়েছে, আজকে 20 বছর। হ্যাঁ, আমার স্মরণ আছে তখন বাংলাদেশে সিলেটে বরাক ইয়েতে লং মার্চ হতো, তখন একটা লং মার্চ হয়েছিল। আমি নিজেও তখন লেখালেখি, জাতীয় নেতৃবৃন্দ এসেছিলেন, আমি নিজে রিপোর্ট করেছিলাম, বেশ কিছু নেতৃবৃন্দের ইন্টারভিউ নিয়ে সাপ্তাহিক বিক্রমে একটা রিপোর্ট করেছিলাম, আমার স্মরণ আছে। আচ্ছা, আমার মনে হয় সময় একেবারে কমে গেছে। হাসনাত ভাই, আমি খুব সংক্ষেপে আপনি শেষ কথা উইদিন মিনিটের ভিতরে। আমরা সবাই জানি আপনি আপনার এলাকাতে একটা ইস্যু নিয়ে আপনার এমপির কাছে গেলে সে সহজে আসবে না, তার রিসার্চ সেল আছে। উই আর অ্যাডভান্সিং। তা নাহলে ব্রিটিশ পার্লামেন্টে মোশন পাস হয়েছে EDM 2815, কম্পিউটারে গেলেই দেখতে পাবেন, এমপিরা করেছে। ইউরোপিয়ান পার্লামেন্টে ডেকেছে এই জন্যই, তারা নিশ্চয়ই কনভিন্সড হয়েছে যে এটা একটা ইস্যু। আপনি মেক্সিকো আমেরিকার কথা বলছেন, আমরা ওখানে ওদেরকে একটা কথাই বলেছি, এটাই লাস্ট যে দানিউব নদী 17টা কান্ট্রির ভিতর দিয়ে গেছে, ওখানেও ঝগড়া ছিল। সময় শেষ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক সুন্দর কথা বলেছেন, মূল্যায়ন করেছেন, বিশ্লেষণ করেছেন। আর শুধু আমরা আগামী বৃহস্পতিবারে আবারও কথা হবে, তখনকার সংবাদপত্রের গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে যে কোনো একটাকে আমরা হাইলাইট করব, বাকিগুলো পর্যালোচনা করব। এনটিভির সাথে থাকুন, আমাদের সাপ্তাহিক কাগজে মূল কথাগুলো জানবার জন্য অপেক্ষা করুন। আশা করি আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাবেন, আপনাদের চিঠি কিংবা ফোন কিংবা ইমেলের মাধ্যমে। আমরা পরবর্তীতে আমাদের গ্রাফিকগুলো আর সুন্দর করব, সব কিছু সংবাদপত্রের লোগোগুলো আমরা নিয়ে আসবার চেষ্টা করব, যা প্রথম দিনে হয়তো হয়নি। আর আপনাদের পরামর্শ মোতাবেক এটাকে আর সুন্দর করে সাজাবার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আর সংবাদপত্রের সাথে জড়িত আছেন যারা, তারা কষ্ট করে যে সংবাদ পরিচালনা করছেন, যারা লেখালেখি করছেন এবং যারা পাঠক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে। ধন্যবাদ।